তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তাকক্ষের সবশেষ। করোনায় দেশে আরো ৩০ জনের মৃত্যু, দ্বিতীয় দফা লকডাউনের মতো পরিস্থিতি হয়নি বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আইনজীবীকে আটকে রাখায় সিএমএম কোর্টে বিক্ষোভ, বিচারক আসাদুজ্জামান নূরকে ছুটিতে প্রেরণ। সমরাস্ত্র ও নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার সিদ্ধান্ত ঢাকা আঙ্কারার। তেরো ব্যাংকে পাপুল পরিবারের ৩৫৫ কোটি টাকা লেনদেনের তথ্য সিআইডির, ৬১৩টি হিসাব জব্দ করবে দুদক। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দেশে করোনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার মাঝে মধ্যে কমলেও মৃত্যুর সংখ্যা তেমন কমছে না। প্রাণ হারিয়েছেন আরও ৩০ জন। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১,৩৬৭ জন। সারা দেশে মোট ১৬৩ ল্যাবে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫,৯৩২ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১,৩৬৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৫৮%। এ নিয়ে এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫,০৪,৮৬৮ জন। ২১ জন পুরুষ ও ৯ নারীসহ প্রাণ হারিয়েছেন আরও ৩০ জন। এ নিয়ে দেশে করোনায় প্রাণ গেল মোট ৭,৩৫৯ জনের। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা সংক্রমণ হওয়ায় বিদেশ ফেরতদের প্রতি আরও সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এখানে আমরা যদি যাতায়াত বন্ধটা না করি তাহলে যেটা হবে যে যারা আসবে তাদের কোয়ারেন্টাইনে রাখা কিংবা তাদের পিসিআর পরীক্ষা রিপোর্ট ইত্যাদির উপর ভিত্তি করে যদি আমরা এই ভাইরাসটার বাংলাদেশে সংক্রমণ বন্ধ করতে চাই সেটা সফল হওয়া কঠিন। এবং যদি আমরা ফ্লাইট চালু রাখি এই ভাইরাস ভেরিয়েন্টার বাংলাদেশে আসাটা প্রায় অবধারিত হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় সুস্থ হয়েছেন আরও ২,৪১৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪,৪৪,৩৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮.০১%। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে দ্বিতীয় দফায় লকডাউনের মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে একটি অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধের বিষয়ে আলোচনা চলছে। তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট এখনই বন্ধ হচ্ছে না। সকালে আশকোনা হজ ক্যাম্পে বেসরকারি খাতে দেশের প্রথম ভ্রাম্যমাণ পিসিআর ল্যাব উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এতে উন্নত বিশ্বের মতো জরুরি প্রয়োজনে নির্দিষ্ট স্থানে রোগীর কাছে গিয়ে করোনা নমুনা সংগ্রহ ও প্রতিবেদন দেয়া যাবে। এ সময় দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে এখনই ইউরোপের মতো লকডাউনের সম্ভাবনা নাকচ করে দেন মন্ত্রী। যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল ও যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বিষয়েও কথা বলেন তিনি। ইউকের সাথে প্রায় 40টি দেশের অধিক দেশ তাদের ফ্লাইট বন্ধ করেছে। আমরা সেই বিষয়ে চিন্তা ভাবনা করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আলোচনা করছে আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে, পিএমওর সাথে এবং যারা জড়িত আছেন আমাদের বিমান মন্ত্রণালয়ের সাথে, সকলের সাথে আলোচনা চলছে এবং আমরা এখন অবজার্ভ করতেছি। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপে নতুন ধরনের করোনার প্রাদুর্ভাব ঘিরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল নিয়ে সরকারের ভাবনা তুলে ধরেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। ইউকেতে যে করোনা ভাইরাসের নতুন মিউটেশন, যেটার ব্যাপারে সবাই উদ্বিগ্ন, বিভিন্ন দেশ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। আমরাও ওয়াকিবহাল, আমরাও জানি এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে যথেষ্ট আছেন এবং যথাসময়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যুক্তরাজ্য থেকে আসা সব যাত্রীকে আলাদা মেডিকেল চেক আপ করা হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পিসিআর টেস্ট ছাড়া কোনো যাত্রীকে গ্রহণ করা হবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা ভাইরাসের সংক্রমণ। একদিনে বিশ্বে করোনায় আরও 13,000-এর বেশি মানুষের প্রাণ গেছে। নতুন শনাক্ত হয়েছে 6 লাখের বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 17,26,000-এর বেশি, আর মোট আক্রান্ত 7,84,00,000। পুরো বছরের মতো মঙ্গলবারও দৈনিক মৃত ও আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র এগিয়ে। বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় 3,300 মানুষ মারা গেছেন। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 1,99,000 মানুষের দেহে। মঙ্গলবার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় ফের রেকর্ড হয়েছে দেশটিতে। ভর্তি হয়েছে 1,17,000-এর বেশি। করোনার বিস্তার নিয়ন্ত্রণে না আসায় আরও 21 দিন সব বিধিনিষেধ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে লুইজিয়ানার গভর্নর। বড়দিনের উৎসবে নাগরিকদের অভ্যন্তরীণ ভ্রমণে কড়াকড়ি আরোপ না করলে বর্তমানের চেয়েও খারাপ পরিস্থিতি হবে বলে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার মডার্নার ভ্যাকসিন নিয়েছেন ফাউচি। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন ছোটদের মধ্যেও দ্রুত সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। দেশটিতে গত 24 ঘন্টায় 691 জনের মৃত্যু ও 36,000 করোনা রোগী পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় ফের সংক্রমণ দেখা দেয় সিডনিতে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ব্রাজিলে মঙ্গলবার 55,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। বিস্তার ঠেকাতে বড়দিন ও নববর্ষে শুধুমাত্র গণপরিবহন, ফার্মেসি এবং প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সাও পাওলো কর্তৃপক্ষ। এছাড়া রাশিয়ায় 28,000, জার্মানিতে 22,000, ফ্রান্সে 11,000, ইতালিতে 13,000 মানুষের দেহে ভাইরাস পাওয়া গেছে। বিস্তার না কমলেও বড়দিন উপলক্ষে 24শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরি সরকার। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বসনিয়ার প্রেসিডেন্ট। করোনার সংক্রমণ কমাতে দেশজুড়ে সব নাগরিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং শুরু করেছে স্লোভেনিয়ার সরকার। এদিকে সাউথ আফ্রিকায় নতুন ধরনের করোনার বিস্তার বাড়ায় দেশটির সাথে সব ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল, তুরস্ক, সৌদি আরব ও সুইজারল্যান্ড। এদিকে ভারতে গত 24 ঘন্টায় 301 জনের প্রাণ গেছে। নতুন 19,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত নতুন ধরনের করোনা ভাইরাস ভারতে ধরা পড়েনি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ পর্যন্ত ছুটিতে যেতে বাধ্য হলেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর। তার বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলে সিএমএম আদালত কার্যালয়ে বিক্ষোভ করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা। এক পর্যায়ে বিচারকের এজলাস কক্ষেও তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা। মঙ্গলবার সকালে আসাদুজ্জামান নূরের আদালতে বিচারিক কার্যক্রম দেরিতে শুরু হওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সকাল 10টার পরিবর্তে দুপুরে কেন বসল আদালত, এ প্রশ্ন করায় আইনজীবী রুবেল আহমেদকে 2 ঘন্টা আটকে রাখার নির্দেশ দেন ওই বিচারক। পরে আইনজীবী নেতাদের হস্তক্ষেপে তাকে ছাড়া হয়। এই ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ করেন আইনজীবীরা। আমার বলল যে আপনি বেঞ্চে বসেন, আপনার মামলা পরে দেখা হবে, আপনি কোর্টে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করেন, আপনার সদস্য নাম্বার বলেন, আপনার নাম বলেন। এইরূপ আচরণ সবাই করে। আমি একটু প্রতিবাদ করে আমাকে গ্রেপ্তার করছে। কোনোভাবেই আইনজীবীকে রকাবে ভরতে পারেন না। আমাদের বার কাউন্সিল আছে, আমাদের আইনজীবী সমিতি আছে, সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে বা নিয়মানুগভাবে আমাদের আইনজীবীর দিকে বলতে পারতো। ওই বিচারককে অপসারণ দাবি করেন বিক্ষোভকারীরা। ওই বিচারকের আদালতে ও সিএমএম আদালত ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। পরে মুখ্য মহানগর হাকিমের সঙ্গে দেখা করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি। ওই বিচারককে ছুটিতে পাঠানোর কথা জানালে আইনজীবীরা শান্ত হন। মাননীয় সিএমএম মহোদয় আমাদেরকে ডেকেছেন, এই ঘটনাটা আমাদের কাছ থেকে শুনেছেন, যে দাবিগুলো উত্থাপন করেছে এই দাবির ব্যাপারে উনি আমাদেরকে আশ্বস্ত করেছে আজ থেকে আসাদুজ্জামান নূর সাহেবের কোনো কোর্ট বন্ধ থাকবে, অর্থাৎ ওনাকে ছুটি দেওয়া হয়েছে। একই সাথে ওই বিচারককে প্রত্যাহারে আইন মন্ত্রণালয়ে লিখিত আবেদনের কথা জানান আইনজীবী সমিতির নেতারা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটি বিরতি। ফিরবো আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। জানাবো আরো কিছু খবর।
দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আঙ্কারা। একই সাথে সমরাস্ত্র ও নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুলুস্কো। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে ঢাকার পাশে থাকার আশ্বাসও দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসলুগো। বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এতে বিনিয়োগ, বাণিজ্য, কোভিড-19, রোহিঙ্গা সমস্যার সমাধান, শিক্ষা, স্বাস্থ্য সহ নানা খাতের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী। যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, এখন বাংলাদেশ তুরস্কের মধ্যে $1 বিলিয়ন বাণিজ্য হয়। আগামীতে তা $2 বিলিয়ন উন্নীত করা হবে। আমরা বেশ কিছু খাতে তুরস্কের সঙ্গে কাজ করতে আগ্রহী। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সবার জন্য সুবিধাজনক হয় এমন সময়ে বঙ্গবন্ধু ও কামাল আতাতুর্কের ভাস্কর্য দুই দেশে উন্মোচন করা হবে। বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশের প্রশংসা করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পরেই তুরস্কের নির্মাণ প্রতিষ্ঠান, তাই বাংলাদেশে এ খাতে কাজ করতে আগ্রহী তার দেশ। প্রয়োজনীয় সমরাস্ত্রের ৭৫% নিজেরাই তৈরি করি আমরা। বাংলাদেশ আগ্রহী হলে সমরাস্ত্র খাতে বিনিয়োগ করতে চাই। রোহিঙ্গা ইস্যুতে ঢাকার পাশে থাকা ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। আন্তর্জাতিক মহল এই সমস্যার সমাধানে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করার সমালোচনা করেন মেভলুত। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাকে সাথে নিয়ে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তরের পরামর্শ দেন তিনি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশ ভারতের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিস্তার পানি বন্টন চুক্তিও অচিরেই হবে, এ ব্যাপারে ভারতের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। ভারতের রাষ্ট্রদূত জানান, করোনা ভ্যাকসিন ভারত ও বাংলাদেশ একসাথে পাবে। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী। তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করেন ভারতের রাষ্ট্রদূত। বৈঠকের শুরুতেই করোনায় আক্রান্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ভারত বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, ভারত করোনার টিকা পাওয়ার সাথে সাথে তা বাংলাদেশেও পৌঁছাবে। Our relations are set in blood. আমাদের সম্পর্ক রক্ত সম্পর্ক। আমরা বাংলাদেশের উন্নয়নের সহযোগী। আমরা আপনাদের পাশে আছি সব সময় এবং থাকব। We will always be partners for Bangladesh. পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে ভালো। দুদেশের বিবদমান সমস্যাগুলো দ্রুতই সমাধানের আশা প্রকাশ করেন তিনি। আমরা আশা করছি যে তিস্তা পানি বন্টন সমস্যা ব্যাপারেও একটা এগ্রিমেন্ট অচিরেই হবে এবং এ ব্যাপারে আমরা সবুজ সংকেতও পাচ্ছি। সীমান্তে হত্যাকাণ্ড জিরোতে নামিয়ে আনা যায় সে ব্যাপারে উদ্যোগ অব্যাহত রয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 বছর এমপি পাপুল ও তার পরিবার 13 ব্যাংকে 355 কোটি 86 লাখ টাকা লেনদেন করেছে বলে জানিয়েছে সিআইডি। এর মধ্যে জমা থাকা 38 কোটি 22 লাখ টাকা জব্দ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এ টাকা মানব পাচারের মাধ্যমে অর্জনের প্রমাণ পেয়েছে সিআইডি। বাকি টাকাও একইভাবে এসেছে, তবে তদন্তে নিশ্চিত হওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংস্থার প্রধান মাহবুবুর রহমান। মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতারের পর থেকে আলোচনায় লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল। জুলাই মতিঝিল থানায় মানব পাচারের অভিযোগে প্রথম মামলা হয়। ডিসেম্বরে 38 কোটি 22 লাখ টাকা অবৈধ লেনদেনের অভিযোগে মামলা হয়েছে পল্টন থানায়। 4 মাস অনুসন্ধানের পর মামলাটি করেছে সিআইডি। মামলাটির প্রধান আসামি পাপুল, অন্য আসামিরা হলেন তার শেলিকা জেসমিন প্রধান, মেয়ে ওয়াফা ইসলাম, ভাই কাজী বদরুল আলম লিটন এবং তার প্রতিষ্ঠানের কর্মচারী সাদিকুর রহমান মনির, ম্যানেজার গোলাম মোস্তফা ও তার প্রতিষ্ঠান জব ব্যাংক ইন্টারন্যাশনাল ও শেলিকার প্রতিষ্ঠান
JW লীলাবালী। সিআইডি জানাচ্ছে আসামিদের কোনো বৈধ আয়ের উৎস পাওয়া না গেলেও 13 ব্যাংকের 526 ব্যাংক হিসেবে 4 বছরে লেনদেন হয়েছে 355 কোটি 86 লাখ টাকা। তদন্তে বেরিয়ে এসেছে এর মধ্যে মানব পাচারে অর্জিত টাকার পরিমাণ 38 কোটি 22 লাখ টাকা, যে টাকা প্রথমে পাপুলের কর্মচারী মনিরের অ্যাকাউন্টে এসেছে, যার মধ্যে 1 কোটি 18 লাখ টাকা মনির পাঠিয়েছেন পাপুলকে ও তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। শেলিকা ও তার প্রতিষ্ঠানের হিসেবে গেছে 17 কোটি 48 লাখ টাকা, মেয়ে ও তার প্রতিষ্ঠানের হিসেবে গেছে 15 লাখ টাকা। সুনির্দিষ্ট মানব পাচারের ক্ষেত্রে আমরা যে অংশটুকু পেয়েছি শুধু সেই অংশটুকু আমরা উল্লেখ করেছি এখানে, কিন্তু 38 কোটি টাকা আমরা এখানে উল্লেখ করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনার এই সব জায়গা থেকে প্রায় 350 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। সিআইডি আরও জানিয়েছে এসব টাকা ব্যাংকের মাধ্যমে স্থানান্তর, স্থাবর অস্থাবর সম্পদে রূপান্তর, ভোগবিলাসে ব্যয় ও অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। বিদেশে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং এর সাথে কে কে জড়িত তাদেরও খুঁজে বের করা হবে। ব্যাংকে যেটা আছে সেটাকে ফ্রিজ করার জন্য আমরা প্রেয়ার দিয়েছি, প্লাস যে প্রপার্টিগুলোর যে সন্ধান আমরা এখন পর্যন্ত পেয়েছি সেগুলোকে আমরা সিজ করার জন্য বলেছি, কিন্তু আমরা আরও চেষ্টা করছি, আমাদের কাছে ধারণা আরও কিছু জায়গায় হয়তো আছে, সেগুলো আমরা খোঁজার চেষ্টা করছি। এদিকে মানি লন্ডারিং আইনে মামলা হওয়া পাপুলের প্রতিষ্ঠান জব ব্যাগ ইন্টারন্যাশনাল ও শেলিকার JW লীলাবালীর ঠিকানায় গিয়ে দেখা যায় সেখানে কোনো অফিসই নেই। পাশের দোকানিরা জানালেন পাপুল গ্রেপ্তারের পর থেকেই এসব প্রতিষ্ঠান গুটিয়ে নেওয়া হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি পাপুলের পরিবারের 613টি ব্যাংক হিসাব জব্দ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে কমিশনের এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এমপি শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা এবং শালিকা জেসমিন প্রধানের 8টি ব্যাংকের 613টি হিসাবে সন্ধান পেয়েছে দুদক। এই ব্যাংক হিসাবগুলোতে মোট কত টাকা আছে তা এখনও জানা যায়নি। পাশাপাশি রাজধানীর গুলশানে পাপুলের নামে থাকা একটি 5 কোটি টাকা মূল্যের ফ্ল্যাটও জব্দ করা হবে। এর বাইরে তাদের 30 একরের বেশি জমি পাওয়া গেছে দেশের বিভিন্ন জেলায়। এছাড়া পর্যায়ক্রমে তাদের সব সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। অবৈধ সম্পদ অর্জন ও গোল্ডেন মনিরের সঙ্গে সংশ্লিষ্টতায় রাজুকের পরিচালক শেখ শাহিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ তাকে জিজ্ঞাসাবাদ করেন। শেখ শাহিন রাজুকের পূর্বাচল স্টেটের দায়িত্বপ্রাপ্ত পরিচালক। গোল্ডেন মনির একাই কিভাবে পূর্বাচলের শতাধিক প্লটের মালিক হলেন তা নিয়ে প্রশ্ন করা হয়েছে তাকে। এছাড়া শাহিনের বিরুদ্ধে ঘুষের টাকায় সুদের ব্যবসার অভিযোগও খতিয়ে দেখবে সংস্থাটি। 2009 সাল থেকে শাহিনুল ইসলাম ও তার স্ত্রী খন্দকার শারমিন আক্তারের বিরুদ্ধে 2 দফা অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানে দুবাইয়ে বিপুল পরিমাণ অর্থ পাচার, রাজধানীর উত্তরায় 10 তলা বাড়ি, ঢাকার ধামরায়ে 20 বিঘা জমি, স্বজনদের নামে একাধিক বাড়ি ও গোপালগঞ্জে প্রচুর জমির তথ্য উঠে এসেছিল। অভিযোগ আছে উত্তরার বাড়ির প্লটটিও জালিয়াতির মাধ্যমে নিজের নামে করে নেন শাহিন। প্রথম দফায় অনুসন্ধান শেষে শাহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা দায়েরের সুপারিশ করে দুদকের দল। সংবাদ সন্ধ্যার এই পর্যায়ে আরো একটি বিরতি। ফিরবো কিছুক্ষণ পর, সাথে থাকুন। সংবাদ সন্ধ্যায় স্বাগত। আরো একবার জানাবো আরো কিছু খবর। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে অন্তঃসত্ত্বা নারী সহ 7 জেলায় 12 জন নিহত হয়েছেন। চাটখিলে অটোরিকশা ও ইটবাহী ট্রাক্টরের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। বেলা 11টার দিকে স্থানীয় পোলের গোড়া এলাকার 9 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুলতানা আক্তার তার মা সালেহা আক্তারকে নিয়ে চাটখিল হাসপাতালের উদ্দেশ্যে অটোরিকশায় ওঠেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ট্রাক্টর ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে অটোরিকশাটি। ঘটনাস্থলে মারা যান সুলতানা ও চালক ইদ্রিস মিয়া। এদিকে মাদারীপুরের রাজৈরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত 2 জন ফরিদপুর মেডিকেল ও 1 জন ঢাকা মেডিকেলে মারা গেছেন। অন্যদিকে দুপুরে মেহেরপুরের বামন্দিতে ট্রাকের চাকায় মৃত্যু হয়েছে মা ও ছেলের। আহত হয়েছেন 1 জন। কক্সবাজারের কলাতলিতে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন 2 পথচারী। এছাড়া সড়ক দুর্ঘটনায় বরিশাল, রংপুর ও গাইবান্ধায় নিহত হয়েছেন 3 জন। সড়ক পরিবহনের শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত 4টি কমিটি 111 দফা সুপারিশ জমা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই 111 দফা সুপারিশ ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। এসব সুপারিশের কোনোটা স্বল্পমেয়াদী, কোনোটা মধ্য ও দীর্ঘমেয়াদী। সড়কে শৃঙ্খলা ফেরাতে 2019 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়। পরে তার সুপারিশে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ এবং তথ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে আরও 3টি কমিটি গঠন করা হয়। তারা প্রত্যেকে আলাদা সুপারিশমালা জমা দিয়েছেন। চারজন সচিবের নেতৃত্বে 4টি কমিটি করে দিয়েছিলাম। সেই কমিটি তারা সুপারিশমালা জমা দিয়েছেন কিভাবে এই 111টি সুপারিশ বাস্তবায়ন করা যায়। রাজধানীর যানজট নিরসনে আন্তজেলা বাস টার্মিনালের জন্য প্রাথমিকভাবে বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুরকে সম্ভাব্য এলাকা হিসেবে নির্বাচন করেছে ঢাকার 2 সিটি কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী নিয়ে আসা দূরপাল্লার বাসগুলো ওই আন্তজেলা বাস টার্মিনালে এসে থামবে। সেখান থেকে বিভিন্ন বাসের মাধ্যমে রাজধানীতে প্রবেশ করবেন যাত্রীরা। সকালে আন্তজেলা বাস টার্মিনালের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে সাভারের হেমায়েতপুরে এসব কথা বলেন ঢাকার 2 মেয়র। তারা জানান, শহরের যানজট নিরসনের লক্ষ্যে রাজধানীর বাইরে 10টি আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে 4টি টার্মিনালের জন্য বাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুরকে সম্ভাব্য এলাকা হিসেবে নির্বাচন করা হয়েছে। এ সময় 2 মেয়র আরও বলেন, রাজধানীর ভেতরেও বাস কোম্পানির সংখ্যা কমিয়ে সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। তারই ধারাবাহিকতায় ঘাটার চর থেকে মতিঝিল পর্যন্ত এক কোম্পানির মাধ্যমে বাস চলাচল করবে। সেই সঙ্গে উন্নত বিশ্বের মতো মেট্রো রেলের পাশেই হবে বাস টার্মিনাল। আমরা বিশেষজ্ঞদের অভিমতের ভিত্তিতে আমরা এই পরিদর্শন করছি এবং এই অনুযায়ী আমরা সুপারিশমালা দিব, যার প্রেক্ষিতে আমরা আশা করি যে অচিরেই এখানে আন্তঃজেলা বাসদের জন্য টার্মিনাল স্থাপন করা হবে, নির্মাণ করা হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর সহ দেশের 21 জেলায় চালু হলো ডিজিটাল রেকর্ড রুম। এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে আবেদন ও ফি জমা দিয়ে নেওয়া যাবে জমির খতিয়ানের সার্টিফাইড কপি। দুপুরে সচিবালয়ে কার্যক্রম উদ্বোধন করে সব কথা জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। খতিয়ান থেকে শুরু করে জমি জমা সংক্রান্ত যে কোনো কাজে নাগরিকদের আসতে হয় ভূমি অফিসে। সেখানে অতিরিক্ত ভিড় থেকে শুরু করে আছে নানা অনিয়মের অভিযোগও। এ সংকট থেকে বেরিয়ে আসতে কাজ করছিল ভূমি মন্ত্রণালয়। অবশেষে মিলতে যাচ্ছে এ সংকট উত্তরণের পথ। এখন থেকে অনলাইনে পাওয়া যাবে 21 জেলার রেকর্ড রুমের খতিয়ান। এসব জেলার সব রকমের কার্যক্রম ম্যানুয়াল নয়, হবে ডিজিটাল পদ্ধতিতে। এর উদ্বোধন করে ভূমিমন্ত্রী জানিয়েছেন, আগামী জুলাইয়ের মধ্যে 3 পার্বত্য জেলা ছাড়া বাকি 61 জেলার রেকর্ড রুম ডিজিটাল হয়ে যাবে। এই জিনিসটা পেতে তার হয়তো 1 সপ্তাহ লাগতো, আরো বেশিও লাগতো, তাহলে সম্পূর্ণ সময়টা আপনার বেঁচে গেল। আপনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়েই আবেদন করবেন এবং ওটা নিয়ে নিলেন, তাহলে আপনার পুরো সময়টা সেভ হয়ে গেল এবং সবচেয়ে বড় অনেক কনভিনিয়েন্ট। ভূমিমন্ত্রী আরও জানান, পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি না হয় ডিজিটালাইজেশনে সময় লাগবে। বাকি জেলাগুলোতে অনলাইন আবেদন ও ফি দিয়ে ভূমি সংক্রান্ত সব সেবা পাওয়া যাবে দেশের যে কোনো জায়গা থেকে। দেশের এ পর্যন্ত 3,98,58,113টি খতিয়ান অনলাইনে চূড়ান্তভাবে উন্মুক্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের একটা টার্গেট আছে, আমরা এটা এভরি মান্থ আমরা কিন্তু রিভিউ করব এবং যখন যেটা রেডি হবে তখন ওই জেলাটাকে আমরা ইনক্লুড করে ফেলব। অর্থাৎ আশা করি ইনশাআল্লাহ আগামী 6-7 মাসের মধ্যে আমরা মোটামুটিভাবে পুরো কাজটা সম্পন্ন করতে। আর এই ডিজিটাল রেকর্ড রুমের সাইবার সিকিউরিটি নিয়ে শঙ্কা থাকলেও দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেছেন ভূমিমন্ত্রী। আমি আমার মন্ত্রণালয়কে টপ 5 এর মধ্যে আমি নিয়ে আসতে চাই। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যার পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। জানিয়ে দেব আরও কিছু খবর। ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস আর শৈত্যপ্রবাহের স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। বুধবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন 8.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট। কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে বেশিরভাগ এলাকার মানুষ। সকাল থেকে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে ছিন্নমূল মানুষের অবস্থা বেহাল। অনেকেই শহরে কাজের আশায় এসে ফিরে যাচ্ছেন কাজ না পেয়ে। টানা 6 দিন ধরে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্কদের সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত রোগ বেড়েছে। গতরাতে চুয়াডাঙ্গা হাসপাতালে শিশু ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে মৃত্যু হয়েছে 2 শিশু। নামি দামি ব্র্যান্ডের নকল সেলাই মেশিন বিক্রির দায়ে 2 চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে সিআইডি। মঙ্গলবার রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে মালিবাগের সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, 2 চীনা নাগরিক ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে প্রতারণার মাধ্যমে ব্যবসা করে আসছিলেন। দীর্ঘদিন ধরে তারা চীন থেকে সিঙ্গার ও বাটারফ্লাই ব্র্যান্ডের নকল সেলাই মেশিন সহ অন্যান্য সামগ্রী আমদানি করে দেশের বাজারে বিক্রি করছিলেন। এছাড়া নকল সামগ্রীগুলো মজুত করে রাখা হচ্ছিল তুরাগের 2টি গোডাউনে। পরে এই 2টি গোডাউনে অভিযান চালিয়ে 1100টি নকল সেলাই মেশিন জব্দ করে সিআইডি। এসব মেশিনের বাজার মূল্য প্রায় 70 লাখ টাকা। টি-20 কাপ শুরুর আগে লিগামেন্টের চোটে পড়েন মোহাম্মদ সাইফুদ্দিন। প্রাথমিক চিকিৎসা শেষে মাঠে নেমে পড়লেও অস্বস্তি কাটেনি। টুর্নামেন্ট শেষে এমআরআই করে জানা গেছে চোট পুরো সারেনি। টাইগার অলরাউন্ডারকে 21 দিন পুনর্বাসনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে উইন্ডিজ সিরিজের আগে পুরো সেরে উঠবেন আত্মবিশ্বাসী সাইফুদ্দিন। আন্তর্জাতিক ক্রিকেট যেন সূক্ষ্ম দড়ির ওপরে হাঁটা, প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, পা হরকালেই বিপদ। কঠিন এই চ্যালেঞ্জ জেতার জন্য গুরুত্বপূর্ণ ভারসাম্য ঠিক রাখা। একাডেমি মাঠে সে ভারসাম্যের অন্বেষণ যেন মোহাম্মদ সাইফুদ্দিনের। টি-20 কাপের শুরুটা হতাশায় ভরা। ক্রিকেট ম্যাচের আগে চোট, ফুটবল খেলতে গিয়ে দুঃখজনক, তবে এর মাঝেও লড়াইয়ের অনুষঙ্গ খুঁজে নিয়ে আত্মবিশ্বাসী টাইগার অলরাউন্ডার। আপাতত কাজ করছেন চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী। 3 সপ্তাহের পুনর্বাসন শেষে উইন্ডিজ সিরিজের আগে পুরো ফিট হয়ে যাবার লক্ষ্য সাইফুদ্দিনের। লিগামেন্টে কিছু ট্রাভেল, এখন ডাক্তারি ভাষা আমি তো আসলে যাই না, গ্রেড 1 না 2, আবার কিছু আছে নিশ্চয়ই, যার কারণে আমাকে প্রায় 3 সপ্তাহ মতো ওনাদের প্রোগ্রাম আন্ডার থাকতে হবে। আমি আশাবাদী, এরপর আমার কিছু টেস্ট নেবে, বোলিং টেস্ট বা রানিং ফিটনেস ওভারঅল, তো সব কিছু যদি টিকে যায় তাহলে হয়তো বা ছাড়পত্র পাবো। মহামারী পরবর্তী ক্রিকেটে ঠিক সুবিধা করতে পারেনি উইন্ডিজ। বাংলাদেশের জন্য ঠিক আগের মতো সমীহ জায়গা নেওয়া দল নয়। বাংলাদেশ, আয়ারল্যান্ড, ইংল্যান্ড বিশ্বকাপ সবশেষ 3 সিরিজে 3 ভিন্ন কন্ডিশনে দাপট দেখিয়েছে টাইগাররা। 3 দেখায় আমরা জিতেছি, তাও আবার 3 কন্ডিশনে, বাংলাদেশের কন্ডিশনে, আয়ারল্যান্ডে এবং ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডে। তো এটা মনে করে আমি ফেভারিট বললাম। আন্তর্জাতিক ক্রিকেট এক ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে থেমে থাকার সুযোগ নেই। দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন হয়ে যায় যদি শক্তির জায়গা সম্পর্কে জানা না থাকে। প্লেয়ার যখনই হয়েছি এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। এভারেজ বা নর্মাল কোনো প্লেয়ার হলে 1-2 বছর হয়তো বা স্ট্রাগল করতে পারবো, এরপর পারবো না। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় টানা 5ম জয়ের খোঁজে নামবে রিয়াল মাদ্রিদ। রাত 1:45 চ্যাম্পিয়নদের অতিথি গ্রানাদা। 1 ঘন্টা পর সেরিয়াতে টেবিল টপার এসি মিলানের লড়াই লাৎসিওর বিপক্ষে। আর রাত 2টায় লিগ 1-এ পিএসজির প্রতিপক্ষ স্ট্রাসবার্গ। একই সময়ে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে এভারটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘুরে দাঁড়ানোর মন্ত্র জানা আছে জিদানের। গ্যালাকটিকোস মাস্টার মাইন্ডের টোটকায় কক্ষপথে ফিরেছে রিয়াল। বেনজেমা, হ্যাজার্ড, স্কোরাও জ্বলে উঠছেন নিয়মিত। ইউরোপিয়ান কম্পিটিশনে টানা 5 জয় লস ব্লাঙ্কোদের। গ্রানাদাকে হারালে টেবিল টপার আতলেতিকে স্পর্শ করবে রিয়াল। দলে চোট সমস্যা না থাকলেও টানা ম্যাচের ধকল কাটাতে সাইড বেঞ্চ পরখের সুযোগ জিদানের। শুরুর একাদশে ফেরার অপেক্ষায় ফেদেরিকো ভালভার্দে ও মার্কো এসেন্সিও। চলতি মৌসুম কতটা কঠিন হতে যাচ্ছে তা এখন স্পষ্ট। টেবিল টপার আতলেতিও এ বিষয়ে একাত্মতা জানাবে, এটাই লা লিগার সৌন্দর্য। সেরিয়াতে দাপট ধরে রেখেছে এসি মিলান। ইন্টার মিলান ও ইউভেন্টাসের সাথে ব্যবধান বাড়ানোর সুযোগ রোজদোনেরিদের। ঘরের মাঠে রেড অ্যান্ড ব্ল্যাকের কঠিন পরীক্ষা লাৎসিও। শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে সতর্ক এসি মিলান কোচ পিওলি।
শীর্ষস্থান ধরে রাখতে লাৎসিও ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ইন্টার ও ইউভেন্টাসের সাথে পয়েন্ট ব্যবধান বাড়াতে জয় দরকার। ছেলেরা জয় ধরে রাখতে আত্মবিশ্বাসী। ইপিএলে টানা 2 জয়ে ছন্দে ফিরেছে ম্যান ইউনাইটেড। ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালেও ধারাবাহিক হওয়ার লক্ষ্য রেড ডেভিলদের। এভারটনের বিপক্ষে ম্যান ইউনাইটেডের জমজমাট লড়াইয়ের আভাস। স্পটলাইটে থাকছেন তরুণ ম্যাকটমিনে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।